মুখ দিয়ে কথাটা বলতে দেরি তড়িৎ শীতলকে ঘুরিয়ে ঠোঁট আঁকড়ে ধরে কামড় বসাতে দেরি হয় না শুদ্ধের। শক্ত এক কামড় বসিয়ে ছেড়ে দিয়ে বলে, বুঝিনি, কি বললি যেন? ভাই না কি যেন একটা? এই ওয়েট ওয়েট, কে তোর ভাই? শীতল হতভম্ব। ঠোঁটের তীব্র ব্যথা অনুভূত হতেই ঠোঁট চেপে ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রয়। চোখ ছলছল করছে। ঠোঁটটা বুঝি কেটেই ফেলেছে অসভ্য বাজে পুরুষটা। শুধু এবার তাকে আরেকটু কাছে টেনে কোমর জড়িয়ে ধরে কায়দা করে ভ্রুজোড়া নাচিয়ে বলল, মিসেস, এবার বলুন দেখি আমি আপনার কে? এখনো ভাই হই? সেদিন বললাম না ভাই না রাখতে? আমাদের সম্পর্কের বদল ঘটেছে আমার কদিনের অনুপস্থিতিতে, ভুলে গিয়েছেন? কাছে আসুন দেখি, আবার মনে করিয়ে দিই। কথাটা বলে তাকে কাছে টেনে বিছানায় ছুঁড়ে ফেলে গলায় মুখ ডুবাতেই শীতল ছটফটিয়ে উঠল। শুধুকে সরানোর বৃথা চেষ্টা করতে করতে সে আমতা আমতা করে বলল, ইচ্ছে করে বলি না তো, পুরনো অভ্যাস মুখ ফসকে বেরিয়ে যায়। শুধু সেভাবে থেকে তার কাঁধে গলায় ঠোঁটের স্পর্শ দিয়ে জবাব দিল, চেলাগাঠের বাড়ি খেলে আর মুখ ফসকাবে না। দেই বাড়ি, দেখি কাজ করে কিনা। শীতল জবাব দিল না, চোখ মুখ খিচে অনড় হয়ে রইল। খুব কাতুকুতু লাগছে তার। তাকে চুপ থাকতে দেখে শুদ্ধ মুখপানে তাকায়। এতক্ষণ কিছু না বুঝলেও এবার খেয়াল করলো শীতলের স্বাস্থ্য বেড়েছে। ফোলা ফোলা গাল দুটো টসটস করছে। অসুস্থতা অনেকটাই শুকিয়েছিল। এখন তো জীবন্ত পুতুলের মতো আদুরে লাগছে। নাকি এতদিন পর দেখছে বিদায় এত কিউট লাগছে? আচ্ছা, ঠোঁটে নেশা মিশিয়েছে নাকি কম্পিত ঠোঁট জোড়া এত টানছে কেন? একটু ছুঁয়ে দেখবে? কিন্তু এই মেয়ের যা হাল, মনে তো হচ্ছে আরেকটু ছুলে লজ্জায় নুয়ে গলে পড়বে। আজ এই প্রথম শুদ্ধকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে দেখে শীতল হাত দিয়ে তার চোখ দুটো ঢেকে ফেলল। এই দৃষ্টি ঘায়েল করা। শুদ্ধ তার হাত সরিয়ে আবারও তাকালো। তখন শীতল মিষ্টি করে আবদার জুড়ে বসল, সারাদিন ঘুরবো, বাইরে খাবো, ব্যস্ততার অজুহাত শুনবো না। আজকের দিনটা আমাকে দিতেই হবে। শীতলের আবদার শুনে শুদ্ধ কেমন করে যেন হাসলো। ভ্রু বাঁকিয়ে বলল, তবে আমারও একটা শর্ত আছে। কি? আজকে দিনটা আমি তোর নামে লিখে দিচ্ছি, তুইও আজকে রাতটা আমার নামে লিখে দে। বুঝে শুনে দিস কিন্তু। শুদ্ধের কথার মানে বুঝতে সময় লাগলো না শীতলের। গালের রক্তিম আভা আরো গাঢ় হলো। জোরাজোরি করে কোনো মতে শুদ্ধকে সরিয়ে রুমের বাইরে যেতে যেতে বলল, মোটেও না, নাস্তা করতে আসুন, 8টা বেজে গেছে। কথাটা বলেই শীতল এক প্রকার পালিয়ে বাঁচল। শুদ্ধ তাকে যেতে দিলেও তার দৃষ্টি শীতলের যাওয়ার দিকেই নিবদ্ধ। ঠোঁটে মিটি মিটি হাসি। পালিয়ে আর যাবে কোথায়? ঘুরে ফিরে গন্তব্য তো ওই একটাই, সোয়াইপ শুদ্ধ। এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 8-এর ঘরে আসলো। একে একে সকলে হাজির হলেও রুবাব ঐশ্বর্য এখনো অনুপস্থিত। শুধু নিচে নেমে চেয়ার টেনে বসলো। রুবাব আর ঐশ্বর্য বাইরে গেছে শুদ্ধই জানালো। তখনই রান্নাঘর থেকে সিদ্ধ ডিমের বল এনে সুধের পাশে বসলো শীতল। সীতারা সবাইকে খাবার বেড়ে দেয়। সীতারা সিমিয়েন রান্নাঘরে পরোটা বেলে ভাজছেন দেখে শুদ্ধ বলল, আম্মু, ছোট আম্মু, এখানে এসো, আমার কিছু বলার আছে। তার কথা শুনে সবাই তাকালো, মনোযোগী হলো কি বলে শুনতে। সীতারা সিমিয়েন চুলা অফ করে এসে দাঁড়ায় শুদ্ধের। তাকালো শখ স্বর্ণ ও শীতলের দিকে। বুঝতে বাকি রইল না ওদের তিন বোনকে কিছু বলবে, তাই ওরা মনোযোগী শ্রোতা হলো। তখনই শুদ্ধ বলল, জীবনে এমন কিছু সময় আসে, পরিস্থিতি বুঝে ভীষণ শখের জিনিসও ত্যাগ করা লাগে। সেই ত্যাগ কখনো হয় নিজের জন্য, কখনো বা পরের জন্য। আমি জানি তোমরা বুঝদার, তবু আমার মনে হলো তোমাদের কিছু কথা বলা উচিত। কদিন পরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আত্মীয়দের আনাগোনা শুরু হবে। কাল পরশুতে তোমরা দুজন বাড়ির মেয়ে থেকে বউ হবে। সম্পর্কের বদল ঘটবে, ধীরে ধীরে দায়িত্ব বাড়বে। আর দায়িত্ব কাঁধে নিতে গেলে আগে সুবিবেচক হওয়া জরুরি। কথাটা শুনে শারাফত চৌধুরী স্নেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকান। শুদ্ধ এটুকু বলে থামে, তারপর পুনরায় বলে, কিছুদিন আগে ঐশ্বর্যের সঙ্গে কি ঘটেছে কারো অজানা নয়। মেয়েটা যে বেঁচে আছে এটি আমাদের কাছে বিশাল পাওয়া। তবে ডাক্তারদের কথা অনুযায়ী সে কোনোভাবে আগামী 3 মাস মেকআপ জাতীয় কিছুই স্কিনে ব্যবহার করতে পারবে না। এতে স্কিনের নানান জটিলতা বাড়বে, ইনফেকশনও দেখা দিতে পারে। বিয়ে হচ্ছে বলে এই রিস্ক নেওয়া যাবে না। নেওয়ার প্রশ্নই আসে না, কারণ সাজগোজের থেকে একটা জীবনের মূল্য অনেক। মোদ্দা কথা, বারে 3 ছেলের বিয়ে একসাথে, 2 বউ সাজবে, আরেকজন সাজবে না। অথচ সে পাশাপাশি বসে থাকবে, সব রিচুয়াল একসাথে পালন করবে। তখন তার সাদামাটা লুকের ব্যাপারটা দৃষ্টিকটু দেখাবে। রিলেটিভরা প্রশ্ন তুলতে পারে। ঐশ্বর্য যথেষ্ট ম্যাচিওর্ড, তবে তার মানসিক অবস্থা আগের মতো স্টেবল না। তো আমি চাই
তোমরাও কোনো প্রকার মেকআপ ছাড়া বউ সাজো। মেকআপ ছাড়া কি বউ সাজা যায় না? স্নিগ্ধ কোনো সাজে বিয়ে করা যায় না? বিয়ে তো পবিত্র বন্ধন। মেকআপ আর ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজলেই বিয়ের পূর্ণতা পায় তা কিন্তু নয়। আজকাল সবাই ট্রেন্ডে গা ভাসায়, আমরা অন্য কিছু করি, অন্য কিছু ভাবি। সবাই যা করবে আমাদেরকে কেন সেটাই করতে হবে? মূলত এসব নানান কথা ভেবেই রুবাব বিয়েতে রাজি হচ্ছিল না। আবার বোনদেরও বলতে পারবে না বিশেষ একটি দিনে সাজগোজ না করতে। ঐশ্বর্যও মেয়ে, তারও হয়তো বিশেষ দিন নিয়ে কিছু ইচ্ছে ছিল, কিন্তু শুদ্ধ থেমে যেতে শতরূপা ঘাড় ঘুরিয়ে তাকায় এর দিকে। চোখের পানিতে শুদ্ধের মুখটা বড্ড ঝাপসা দেখায়। বয়সে বড় না হলে উনি শুদ্ধের পা জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রুবাব যে এ নিয়ে চিন্তিত উনিও জানেন তা। ওনার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল। সেটা দেখে সিমিন ননদের কাঁধে হাত রাখতে শতরূপা দ্রুত নিজেকে সামলে নেন। তখনই স্বর্ণ বলল, আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া। এমনিতেও আমরা কখনো ভারী মেকআপ করিনি। ওইসবে তেমন অভ্যস্তও নই। আমাদের শীতল সাজতে পছন্দ করে, তবে সেটাও সাধারণভাবে, লিমিট রেখে। ও তো ছোট মানুষ, পরিস্থিতি অনুযায়ী আশা করি সেও বুঝবে। শীতল সম্মতিসূচক মাথা নাড়ায়, হাসি মুখেই বলে। আমারও কোনো সমস্যা নেই। শুদ্ধ এবার সায়নের দিকে তাকাতেই সায়ন হেসে ফেলে। ধীরে ধীরে পরোটা চিবোতে চিবোতে বলে, রুবাই যে আসলেই গাধা সেটা আমরা সবাই জানি। এই সামান্য একটা ব্যাপারে পেয়ারা খাওয়ার কিছু দেখছি না। তাছাড়া চৌধুরী বাড়ির মেয়েরা মায়েরা যে যার মতো সুন্দর একটা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারে ঐশ্বর্য তার নামের মতো সুন্দর। এ কথা সত্য। অ্যাক্সিডেন্ট যে একেবারে তার সৌন্দর্য ক্ষয়ে গিয়েছে তাও নয়। তাই ওইসব বালছাল না মাখলে আমার বউ বোনদের কিছু আসবে যাবে না। তাছাড়া কেউ কেউ তো না সেজেই আমাদের অবস্থা যা তা করে ফেলেছে। ভাই, তুইও আহত হয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে হসপিটালে বিয়ের ফুল ফুটিয়ে 16 কণা 32 কলা পূর্ণ করে ফেলেছিস। সাজগোজবিহীন রূপে যে এত পাওয়ার সেটা ওদের বিয়েতেই প্রমাণ পেয়েছি। শেষ কথাটা সে শুদ্ধের উদ্দেশ্যেই বলে, হাত দাঁত বের করে হাসে। তার কথা শুনে স্বর্ণ টেবিলের নিচ দিয়ে চিমটি কাটলেও থামে না, বরং বলে, তাছাড়া বাসর ঘরে ঢুকে বউ আনবক্সিং করা আরেক পেরা। সাজের ঝামেলা না থাকলেই বরং ভালো হবে। সায়নের লাগাম ছাড়া কথা শুনে সাফওয়ান চৌধুরী এবার গলা খাকারি দেন। বোঝালেন ওনারা উপস্থিত আছেন। তবে ওনার গলা খাকারির শব্দে সায়ন থামে না, ঘাড় ঘুরিয়ে ওনার উদ্দেশ্যেই বলে, হুম হুম করছো কেন? এমন ভাব করছে যেন তুমি বউ আনবক্সিং করোনি। তোমার যমজ ছানাপোনা উড়ে উড়ে এসেছে। সাফওয়ান চৌধুরী বুঝলেন ভুল মানুষকে থামতে বলেছেন তিনি। যে একবার কাউকে বাঁশ দিতে শুরু করে, স্টকে থাকা বাকি বাঁশ অন্যদের ঘাড়ে ঝুলিয়ে দেয় সে। তাদের কথা থামিয়ে এবার শারাফাত চৌধুরী জানালেন, উনি 14ই নভেম্বর বিয়ের ডেট ঠিক করেছেন। অর্থাৎ হাতে মাঝে মাত্র 11 দিন। এ কদিনের মধ্যেই সব আয়োজন করতে হবে। 3 ছেলের বিয়ে, কোনো কিছুই কমতি রাখা যাবে না। যাতে কমতি না থাকে এজন্য প্রত্যেক সদস্যকে কাজ ভাগ করে দিলেন। নাস্তার টেবিলে ভিডিও কলে কথা হলো সাদাত চৌধুরীর সঙ্গে। উনি বললেন সামনের সপ্তাহে ছুটিতে আসবেন। বিয়ের কার্ডও চলে এসেছে, আমন্ত্রণের কাজও শুরু হয়েছে। শুধু নাস্তা সেরে রেডি হয়ে বের হতেই গেলে শীতল ঠোঁট উল্টে তাকায়। তখন শুধু চোখের ইশারায় বোঝালো রাতের বাইকে করে ঘুরাবে। এখন কথাটা শুনেই শীতল কিচ্ছু বলল না। স্বর্ণের সাথে কি একটা দেখতে লাগলো। শুদ্ধ কিছু কার্ড নিয়ে বের হয়। সব ফ্রেন্ডদের একে একে কার্ড পৌঁছে দিয়ে যায় অর্কের বাসায়। অর্কের ফোন করে অর্ক কল রিসিভ না করায় ভেতরে ঢুকতে হলো। তাকে দেখে অর্কের মা হাসি মুখে কথা বললেন, সবার খোঁজ খবর নিলেন। অর্কের খোঁজ করলে জানান অর্ক ঘুমোচ্ছে, ওঠেনি এখনো। কাজের মেয়ে একগাদা নাস্তা এনে রাখে সেন্টার টেবিলের উপর। অর্ক যেহেতু ঘুমোচ্ছে তাই তাকে ডাকতে নিষেধ করলো শুদ্ধ। পরে কথা বলে নিবে বলে বিয়ের কার্ড দিয়ে উঠতে গেলেই তাকে থামিয়ে দেন। স্নেহের সুরে বলেন, শুদ্ধ, তোমার সাথে কিছু কথা ছিল। আমি ভেবেছিলাম তোমাকে কল করব, কিন্তু নাম্বার না থাকায় কল করতে পারছিলাম না। তাছাড়া তুমিও দেশের বাইরে ছিলে। কোনো সমস্যা আন্টি? সমস্যা তো বটেই, আর প্রধান সমস্যা হলো তোমার বন্ধুকে নেই। কি হয়েছে ওর? এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না, বলতো মেয়ে পছন্দ না। আমার চেনা জানার মধ্যে একটা মেয়ে দেখেছি, সব মিলিয়ে দুটোকে মানাবেও বেশ, কিন্তু তোমার জন্য কথা এগোতে দিচ্ছে না। আমার জন্য? আমি ঠিক বুঝলাম না আন্টি।
ওনার এবার ছেলের বয়সী শুদ্ধের হাতটা টেনে নেন। মমতাময়ী সুরে বলেন, আমি যে ওকে স্টেপ মাদার তুমি তো জানো বাবা, তবে আমি কিন্তু নিজে হাতে ওকে মানুষ করেছি। আমার সঙ্গে ওর সম্পর্ক ফ্রেন্ডলি, তাও জানো। কথা হচ্ছে আমার ছেলের বিয়ে দিতে চাই, এজন্য তোমার হেল্প লাগবে। আগামী মাসে আমরা সিঙ্গাপুর চলে যাব। এর আগে বিয়েটা সারতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। শুদ্ধের মনে এবার খটকা লাগলো, বিশেষ করে কথা বলার ধরনে। কারণ স্বর্ণসায়ন আর শীতল শুদ্ধের বিয়ের কথা প্রায় জানাজানি হয়েছে। আর অন্যের বাড়ির মেয়ে নিলে তাকে এভাবে বলার কারণ দেখছে না। তাকে বলছে মানে স্বর্ণ শীতল বাদে শখ বাকি আছে। আচ্ছা, উনি কি কোনোভাবে শখের কথা বলতে চাচ্ছেন? সুধের ভাবনা শেষ না হতেই উনিই বললেন, শখের দায়িত্ব কি কোনোভাবে আমার ছেলেকে দেওয়া যায় না বাবা? তোমার বন্ধু কেমন তুমি তো ভালো করেই জানো। শুদ্ধ জবাব দিল না। অর্ক চোখ ডলতে ডলতে এসে দাঁড়াতেই শুদ্ধ উঠে দাঁড়ায়। অর্কের মায়ের উদ্দেশ্যে বলে, ভেবে জানাবো। কথাটা বলে অর্কের দিকে না তাকিয়ে শুদ্ধ পা বাড়াতে অর্ক হতবাক হয়ে বলল। আরে ভাই, কি হয়েছে? রেগে আছিস কেন? শুদ্ধ এবার ঘুরে তাকিয়ে অকপটে বলে বসল, শখকে পছন্দ করিস? সোজা সাপটা কথা বল। শখ? এর মধ্যে শখ এলো কোথা থেকে? যদি সৎসাহস থাকে তাহলে আজ সন্ধ্যার পর পরিবার নিয়ে আসিস, সেখানে বসে ফাইনাল কথা হবে। আর যদি না আসিস তাহলে আমার বোনকে নিয়ে অযথা টানা হেঁচড়া করার দুঃসাহস দেখাস না। আসি। কথাটা বলে শুদ্ধ বেরিয়ে যায়। তার কথার আগামাথা না বুঝে হতবাক হয়ে তাকিয়ে রইল অর্ক। তবে মায়ের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না মূল ঘটনা। করুণ সুরেই বলল, আর কতবার বলবো, শখকে আমি সেভাবে কখনো দেখিনি। তোমার কসম, শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই। তবু কেন শুধু শুধু পাগল খেপালে মম? এখন কি হবে বুঝতে পারছো তুমি? ভুল কি করেছি? ঠিক ভুল যেটাই হোক, আমরা সন্ধ্যায় যাচ্ছি, ব্যাস। তুমি বুঝতে পারছো না কেন? তোর বুঝার তুই বোঝ। আমি শখকেই তোর বউ বানাবো। ওর মতো কিউট একটা মেয়ে চোখের সামনে থাকলে চোখেরও শান্তি। আমার টেনশন হাই করে দিয়ে তুমি শান্তি খুঁজছো? শুদ্ধকে জানানোর আগে আমাকে জানাতে পারতে। ধুর, ভাল লাগে না। এখন শুদ্ধকে বুঝাবে কি করে? এসবের আগে পিছে আমি নেই। কথাটা বলে অর্ক দ্রুত পায়ে বের হলেও শুদ্ধের নাগাল পেল না। দিশেহারা হয়ে ছুটল রুমের দিকে। চার্জে দেওয়া ফোন হাতে তুলে কল করলো তার বিপরীত সঙ্গীদের। কামরান কল রিসিভ করলে অ্যাড করলো হাসান, স্যান্ডি আর হাসানকে। কামরান তখন অর্কের চুপসানো মুখ দেখিয়ে বলল, কি রে মামা, সকাল সকাল খুব কষে গেছে। আসবো নাকি পানের বোঁটা নিয়ে? কামরানের কথা শুনে বাকিরা হাসে। অন্য সময় হলে অর্কও ফাজলামো করত, কিন্তু এখন টেনশনে ঘামতে শুরু করেছে বেচারা। রীতিমতো সব গুলিয়ে যাচ্ছে তার। শখকে নিয়ে তার মনে যদি সামান্যতর ফিলিংস থাকতো তাহলে খুশিতে নাচতো, কিন্তু তেমন তো কিছুই না। বরং মেয়েটার বিয়ে ভাঙা নিয়ে যেমন খারাপ লেগেছিল, তেমনি ভুল মানুষের হাত থেকে বেঁচে ফিরে খুব খুশিও হয়েছিল। তাছাড়া শুদ্ধ বোনদের নিয়ে বরাবরই পজিটিভ। বোনকে নিয়ে কোনো ধরনের মজা পছন্দ করে না, তাই তারাও এমন কিছু করতো না। সেখানে তার মা তাকে না জানিয়ে শুদ্ধকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে। এক প্রকার লজ্জাও লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যদি সে বিয়েতে না বলে তাহলে শুদ্ধ ভাববে যে শখকে নিয়ে মজা লুটেছে। আবার যদি রাজি হয় তাহলে হয়তো ভাববে আগে থেকেই শখকে পছন্দ করত। এখন দুদিকেই বিপদ। অর্ককে অন্যমনস্ক হয়ে পায়চারি করতে দেখে স্যান্ডি বলল, কি হয়েছে বন্ধু? এত টেন্স দেখাচ্ছে কেন? শুদ্ধ এসেছিল বিয়ের কার্ড দিতে। তো তো আমি ঘুমোচ্ছিলাম, মমকে একা পেয়ে শখের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। শখ করে বিয়ের প্রস্তাব? শখ করে মানুষকে বাগ ফালতে দেখেছি, গাছ লাগাতে দেখেছি, কিন্তু বিয়ের প্রস্তাব দিতে দেখিনি। বাহ, ইউনিক ব্যাপার স্যাপার। বাল, মজা নিস না তো। এখন কি করবো বল? কামরানকে থামিয়ে দিয়ে স্যান্ডি আবার সিরিয়াস হয়ে বলে, কি হয়েছে ভাই, ঝেড়ে কাজ দেখি। শুদ্ধর বোন শখ আছে না, মম ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তাও শুদ্ধর কাছে। কথাটা শুনে তিনজন একযোগে বলে ওঠে, কি? তারপর? তারপর আর কি, শুদ্ধ আজ সন্ধ্যায় প্রস্তাব নিয়ে যেতে বলল, সেখানে ফাইনাল কথা বলবে। এখন আমি কি করে বুঝাবো আমার মনে শখের জন্য কোনো ফিলিংস নাই? এটা বলতে গেলে যদি রেগে যাই। এবার হাসান মুখ খুলল, এতে রাগার কি আছে? অবিবাহিত ছেলে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে,
আন্টি যখন চাচ্ছেন তাহলে তোর সমস্যা কি? এত তো এমন তো না তোর জীবনে স্পেশাল কেউ আছে। শখ যথেষ্ট ভালো, সেটা তুই আমরা সবাই জানি। চৌধুরী বাড়ির মেয়ে নিয়ে কটূক্তি করার প্রশ্নই আসে না। বড় কথা, পৃথিবীতে তুইও একমাত্র ছেলে না যে বন্ধুর বোনকে বিয়ে করতে যাচ্ছিস। এত হাইপার হোস না। হাসানের কথায় যুক্তি আছে দেখে অর্ক বলল, কিন্তু আমার সমস্যা শখ নয়, শুদ্ধ। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করলে সম্পর্ক নষ্ট হয়, আর শুদ্ধর সঙ্গে সম্পর্ক নষ্ট করার কথা ভাবতেও পারি না আমি। যারা সম্পর্কের যত্ন নিতে জানে না তাদের সম্পর্ক নষ্ট হয়। আমাদের শুদ্ধ কেমন জানিস না তুই? আমার মতে রাজি হয়ে যা, দিন শেষে ভালো একজন জীবনসঙ্গী পাবি। কিন্তু কোনো কিন্তু না, রাজি হয়ে যা। তোদের ছাড়া যাবো না, কিন্তু মার খেলে তোদেরকে নিয়ে খাবো। সবকটা সন্ধ্যায় রেডি থাকবি, নো এক্সকিউজ। এভাবে বন্ধুদের সঙ্গে আরো টুকটাক কথা বলে অর্ক মায়ের কাছে যায়। মায়ের হাতের উপর হাত রেখে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে সুস্থে বলল, তুমি কি সিরিয়াস মম? ইয়েস মাই সান। খুশি হবে? ভীষণ। ভেবে বলো, আমি কিন্তু তোমাদের বউ শাশুড়ির ঝগড়ার মধ্যে থাকবো না। তোমরা কেউ আমাকে ঝগড়াঝাটির মধ্যে জড়াতেও পারবে না। জড়াবো না। তাহলে রেডি হও, আজই রিং পরিয়ে আসবে। ফল, মিষ্টি, জামা কাপড় যা লাগে সব নিতে হবে। অর্কের কথাগুলো শুনে অর্কের মা হেসে ছেলের চুলগুলো এলোমেলো করে দেন। ছেলে ওনার কথা রাখায় খুশি হয়ে কপালে চুমু এঁকে দেয়। তারপর অর্ক রেডি হয়ে মাকে নিয়ে শপিং মলে গেল। মা ও ছেলে মিলে ঘুরে ঘুরে শপিং করলো। ঘুরতে ঘুরতে হঠাৎ শুদ্ধের সঙ্গে দেখা। শুদ্ধ তখন জুয়েলারির দোকান থেকে বের হচ্ছিল, হাতে কয়েকটা শপিং ব্যাগ। সে মূলত নতুন বইয়ের জন্য বানাতে দেওয়া গয়নাগুলো নিতে এসেছিল। শুদ্ধ রাগলো না, হাসি মুখে টুকটাক কথা বলল। তাকে স্বাভাবিক দেখে অর্ক যেন হাফ ছেড়ে বাঁচল। মায়ের দিকে একবার তাকালেই অর্কের মা হাসি মুখে বলেন, সন্ধ্যায় আসছি তাহলে। শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক এক প্রকার চোখ সরালো না, বরং হাসি মুখে সম্মতিসূচক মাথা নাড়ায়। শুদ্ধ নিজেও হেসে তার বাঁ কাঁধে হাত রেখে ছোট্ট করে জবাব দিল। আয়। তারপর বিদায় নিয়ে বের হতে গেলেই অর্কের মাকে দোকানি বলতে শুনে, আমার ছেলের হবু বউয়ের জন্য রিং আর গলার চেন দেখবো, লেটেস্ট মডেলের কিছু দেখান। শুদ্ধ আর দাঁড়ায় না, নিজের কাজ সেরে বাড়ির পথে রওনা হয়। যেতে যেতে শারাফাত ও সাফওয়ান চৌধুরীকেও বাসায় ফেরার কথা জানিয়ে নিজেও বাসায় ফিরে। শুধু বাড়ি গিয়ে সর্বপ্রথম শখকে ডাকে। ডাক শুনে শখের সাথে বাকিরাও এসে দাঁড়ায় ড্রয়িং রুমে। তখনই শুদ্ধ মায়ের হাতে আগে সমস্ত গয়না তুলে দিয়ে সায়ানের দিকে তাকায়। তারপর বলে, সন্ধ্যায় অর্কের মা বাবার শখ আর অর্কের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। অর্ককে তো সবাই চেনো, আলাদা করে কিছু বলার নেই। আজ সকালে আমাকে জানিয়েছিল, আমি বাসায় আসতে বলেছি। বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিক। তাছাড়া এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা নিয়ে বসে থাকলে তো আর চলবে না। জীবন কারোর জন্যই থেমে থাকে না, বরং অল্পতে বেঁচে গেছে বলে লাখ লাখ শুক্রিয়া। কথাটা বলেই শুদ্ধ গলার স্বর খানিকটা নরম করে বোনকে ইশারা করে পাশে বসায়। তারপর বলে, এবার বল, তুই কি চাস? তুই হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তোর বিয়ের জন্য আমাদের কোনো তাড়া নেই। আমাদের কাছে তোর সিদ্ধান্তই সবার আগে। শখ মিনমিন করে উত্তর দেয়, তুমি আর শায়ন ভাইয়া যা ভালো বুঝবে। এইটা কোনো কথা না। সংসার করবি তুই। তোর যদি মনে হয় অর্ক ছেলে হিসেবে পছন্দসই, তাহলে কথা আগাবো। নয়তো তারা এলে সুবিধা মতো কিছু একটা বলে পাঠিয়ে দেবো। শখ এই ব্যাপারগুলোতে খুব লজ্জা পায়। নিজের বিয়ের কথা মুখ ফুটে বলা যায় নাকি? তবুও সে বলল, তোমরা আমাকে সবসময় বেস্ট জিনিসটাই দিয়েছ, এবারও। শুধু এবার মা চাচিদের থেকেও মত জানতে চাইল। ওনারা মা ওনাদের মতোই নেওয়া ওনারা মা ওনাদের মত নেওয়া জরুরি। ওনারা এক বাক্যে বলে দিল অর্ককে ভীষণ পছন্দ তাদের। তার বিশেষ গুণ, সে ভদ্র, সভ্য, শিক্ষিত এবং কর্মঠ ছেলে। দেখতেও সুদর্শন। সায়ন জানালো ছেলে হিসেবে ছেলেটা ভালো, সব দিক দিয়ে শখের সঙ্গে যায়। এত এত কথার মধ্যে শীতল হঠাৎ করে নখ কাটতে কাটতে শুদ্ধের দিকে প্রশ্ন ছুড়ে, সবার আগে আপনি আপনার মতো জানান, কারণ বন্ধুটা কিন্তু আপনার। সে ভালো হলেও আপনার বন্ধু নেশাখোর হলেও, তবে যদি দুজনেই যদি এক ঘাটের মাঝি হন, তাহলে আমরা মেয়ে দিব কিনা সেটা ভেবে দেখব। শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় তার থেকে 3 হাত দূরত্বে সোফার হাতলে বসা শীতলের দিকে। শীতল ভেবেছিল ধমক দেবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ বলল,